দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষণ এবং চেয়ারম্যান জানি পপ, এবং আরও আছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আলোচনাটা আপনাকেই দিয়ে শুরু করতে চাই যে আপনি জানেন যে ডোনাল্ড বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং আগামীকালকে উনি চলে যাবেন। 3 দিনের সফরে উনি বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজকে পরিবেশ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন, পরবর্তীতে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করে কিছু কথাবার্তা বলেছেন এবং কি বলেছেন সেটাও আপনি শুনেছেন। আমার জানার আগ্রহটা হলো, নির্বাচনের আগে ডোনাল্ডুর যে সফরটা ছিল সেটা নিয়ে একটা রাজনৈতিক অঙ্গলে বেশ হাইপ তৈরি হয়েছিল। এইবারের সফরটা নিয়ে কি সেই হাইপটা তৈরি হয়েছে, বা এইবারের সফরে ওনার আসলে মূল উদ্দেশ্যটা কি আসার? দেখুন, ডোনাল্ডু তার যে কর্ম পরিধি বেঁধে দেওয়া আছে আমাদের এই এশিয়া মহাদেশে, তার অন্যতম আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে বাংলাদেশ পড়ে, এবং তিনি নির্বাচন পূর্বকালে এসেছিলেন, তার প্রায়োরিটি এবং সেই সঙ্গে এজেন্ডা ছিল ভিন্ন। আর এবারে নির্বাচন উত্তরকালে তার এজেন্ডা আবারও ভিন্ন রকম। এই জন্যে যে নির্বাচন পূর্বকালে দিল্লিতে যে 2+2 বৈঠক হয়েছিল, সেটাই ছিল আপনার টার্নিং পয়েন্ট, এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমলে নিয়েছিল। তার ফলেই আমরা দেখেছি তারা একটা ব্যাকগিয়ারে চলে গিয়েছিল। এখন তাদের যে ইন্দো প্যাসিফিক যে লক্ষ্য এবং আপনার পোস্ট ইলেকশন সিনারিও ইন বাংলাদেশ, এবং সেই সঙ্গে ইন এ ওয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্বাচন স্ট্যাগার্ড বেসে এখনো শেষ হয়নি, চলছে। তো সব মিলিয়ে নির্বাচনের ফলাফল কি দাঁড়ায়, আর এখানটায় পোস্ট ইলেকশন সিনারিও যেটা, সেখানে মার্কিনীদের আপনার কি করণীয়, কনফিডেন্স বিল্ডিং মেজার তার অন্যতম। সে কারণেই খেয়াল করে দেখেন যে আমাদের পিটার হাস মহোদয়, যার সঙ্গে একেবারে রীতিমতো একটা মনস্তাত্ত্বিক লড়াই অনুভব করতেন আমাদের যারা সরকারে আছেন, সেই জায়গাটা, যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে, যে নেগেটিভ এনার্জি, সেইটার স্পেস থেকে বেরিয়ে এসে নতুনতর অধ্যায়ের সূচনা করা যায় কিনা, সেই চিন্তা থেকে এখানে কর্মরত ছিলেন এরকম একজন কূটনীতিককে সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি তার নমিনেশন ঘোষণাটি প্রদান করেছেন পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। পিটার হাস মহোদয়কে তারা নিয়ে যাচ্ছেন ফিরিয়ে, এবং এই নতুনতর পরিবেশে ইন্দো প্যাসিফিক যে তাদের যে গোল, তাদের যেই রণনীতি এবং রণকৌশল, সেই সঙ্গে বার্মা অ্যাক্ট, সে বিষয়গুলি মাথায় নিয়েই আপনার কতগুলো এমন ধরনের বিষয় যেটা সবার জীবনকে স্পর্শ করে, যেমন জলবায়ু পরিবর্তন, তারপর আপনার নতুনতর কেমিস্ট্রি ইভলভ করা বা ইনকালকেট করা বা এনশিওর করা, সেই বিষয়গুলো নিয়ে মূলত কাজ, এক ধরনের পার্সোনাল টাচ যেটাকে বল, সেটা প্রদান করেছেন। সিভিল সোসাইটির আমাদের বন্ধুদের সঙ্গে বৈঠক করেছেন, তারপরে প্রকাশ্যে যারা আপনার রাজনৈতিক অঙ্গনে আছেন, তার মধ্যে শাসক দলের যারা ম্যানিং করছেন সিনারিও ক্যাবিনেটে, তাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং এটা যে বার্তাটি প্রদান করেছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইজ রেডি টু অ্যাক্ট অ্যাজ পার্টনার, এবং তাদের যে হার্ড ইস্যুগুলো কোনগুলো সেগুলো তারা বলে দিয়েছেন, সফট কোন কোন ইস্যুতে তারা শোল্ডার আপ করতে পারেন সেটাও ইঙ্গিত প্রদান করেছেন। সব মিলিয়ে আপনার ইটস এ নিউ স্টার্ট। কিন্তু নির্বাচনের আগে তাদের যে অবস্থান, এখনকার অবস্থানকে একটু ভিন্ন ভাবছেন কিনা? এটা তো পরিষ্কার, কারণ তারা যে জল গড়িয়ে গেছে
সেটা ধরবার চেষ্টা করছেন না, মানে নতুনতর রিয়ালিটি যেটা, সেটাকে কগনিজেন্সে নিয়ে তারা আপনার এক ধরনের পার্টনারশিপে অবতীর্ণ হতে চান এবং সেই সঙ্গে সেটা কন্টিনিউ করতে চান, এবং পিপল টু পিপল যে কোঅপারেশন কোলাবোরেশন তার উপর চলতে চান, বেসিক্যালি ট্র্যাক 2-র উপরে রাদার দ্যান ট্র্যাক 1। নাজমুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যেমন স্যার বলছিলেন যে নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থানটা ছিল, ডোনাল্ডো পিটার হাসদের যে বক্তব্য ছিল, নির্বাচনের পরে বক্তব্যটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আধিপত্যের যে বিষয়টা, এটাতে আমেরিকার সাথে আসলে গায়ে গায়ে লেপ্টে রয়েছে, সেই জায়গাটা থেকে কি আমেরিকা একটু সরে আসলো কিনা? না, দেখেন, আমেরিকা যে পররাষ্ট্রনীতি এটা সবসময় একই রকম থাকে সব দেশের ক্ষেত্রে। সেটা কি, যে তারা তাদের স্বার্থে তাদের চাওয়া পূরণ করার জন্য তারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন অঞ্চলের সাথে সম্পর্ক তৈরি করে, এবং সেই স্বার্থ বা চাওয়াগুলো পূরণ করার জন্য দেশ ভেদে অঞ্চল ভেদে তাদের এজেন্ডাগুলো ভিন্ন রকমের হয়। যেমন ধরেন, নির্বাচনের আগে আমেরিকার যে দৌড়ঝাঁপ আমরা দেখেছি, তখন তাদের বিষয় ছিল হচ্ছে নির্বাচন। এছাড়া আপনার মানবাধিকার, শ্রম অধিকার, আপনার এরকম অনেক বিষয় তারা ওগুলো থেকে, মানবাধিকার থেকে এগুলো আসে। তার মানে হচ্ছে খুবই শুনতে ভালো এবং প্রয়োজনীয় এরকম বিষয়গুলোকে তারা প্রকাশ্যে নিয়ে আসে তাদের লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে, এজেন্ডা হিসেবে, কর্মসূচি হিসেবে। কিন্তু আড়ালে যেটা থাকে সেটা হচ্ছে অন্য, এবং সেটা তারা কখনো প্রকাশ্যে বলে না। তারাও বলে না, যাদের সাথে আলোচনা হয় তারাও বলে না। যেমন ধরেন, আমরা জানি যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যেই এজেন্ডা, সেটা তারা বাস্তবায়ন করতে চায়, এবং সেই বাস্তবায়নের জন্যই আপনার ঘন ঘন তারা বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এসব দেশ আপনার ভ্রমণ করতে আসে, এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য, নিজেদের দখল বজায় রাখা এবং চায়নার আধিপত্য বা নিয়ন্ত্রণ ঠেকানোটা হচ্ছে আমেরিকার মূল এজেন্ডা এই অঞ্চলে। ফলে ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দেশের সাথে তার বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি করতে হয়, সহযোগিতা নিতে হয়, নানা রকমের চুক্তি আলোচনা, সমঝোতা, বোঝাপড়া এগুলো করতে হয়। এই অঞ্চলের বড় দেশ ভারতের সাথে একরকমের করে, বাংলাদেশের সাথে একরকমের করে, শ্রীলঙ্কা বা অন্যান্য ছোটখাটো দেশের সাথে ওইরকম করে। ফলে তার যে মূল এজেন্ডা ওটাকে সামনে রেখে তখন অন্য বিষয় নিয়ে আসে। এখন আমেরিকা যদি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এতই দুশ্চিন্তায় পড়তো, তাহলে 24 সালের গণতন্ত্র নির্বাচনের আগে আমরা তাদের যে তৎপরতা দেখলাম, আমরা কি 18 সময় দেখেছি, 14 সময় দেখেছি, বা অতীতে বাংলাদেশের আরো অনেক কলঙ্কিত জঘন্য নির্বাচন হয়, অনেক মানে অবৈধ বেআইনি স্বৈর শাসক বাংলাদেশে ক্ষমতায় ছিল, সামরিক শাসন ছিল, তখন কি আমেরিকার ওরকম ভূমিকা দৌড়ঝাঁপ আমরা দেখেছি? না। ফলে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচন, এগুলো আমেরিকার মাথা ব্যথার কারণ না, কিন্তু এগুলোকে তারা তাদের যেই পররাষ্ট্র নীতি তার মধ্যে আছে, কারণ তারা গণতন্ত্রকে প্রমোট করে, গণতান্ত্রিক, তারা তাদের সাথে যাদের সম্পর্ক, তাদের দেশে তাদের বন্ধুদের সাথে, বন্ধুদের দেশে গণতন্ত্রের চর্চা হোক সেটা তারা চায়, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের ক্ষমতায়ন হোক, মানবাধিকার, শ্রম অধিকার, নারী অধিকার, এরকম বহু ভালো ভালো বিষয়, এবং এগুলো দরকার, সব দেশের জন্য দরকার। সেগুলোকে প্রকাশ্যে আনে, কিন্তু আড়ালে থাকে তাদের অন্য এজেন্ডা। এখন নির্বাচনের আগে তারা তাদের এই হিডেন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এই ভারত বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কের নানান রকমের টানে পোড়েন আমরা দেখলাম, সেটা প্রকাশ্য রূপ ছিল হচ্ছে নির্বাচন এবং মানবাধিকার, শ্রম অধিকার, ওই বিষয়গুলো আসছে। এখন জলবায়ু পরিবর্তন, আজকে ডোনাল্ড আপনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর বলেছেন যে তাদের এখন তারা চান সামনে এগিয়ে যেতে, পেছনে তাকাতে চান না, এবং এটা স্বীকার করেছেন যে নির্বাচনের আগে তারা অনেক কষ্ট করেছেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং এটা নিয়ে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, টেনশন তৈরি হয়েছে, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা তিনি ব্যবহার করেছেন। তারপরে এখন তারা এগুলো কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে চান। ফলে ওই সময়ের জন্য ওই বিষয়গুলো ছিল তাদের বাস্তবতা, ওটা নিয়ে তারা কথা বলেছে, দৌড়ঝাঁপ করেছে, ঘন ঘন আসা যাওয়া করেছে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এসেছেন।
এখন তাদের উদ্দেশ্য ওই নির্বাচন তো হয়ে গেছে, সেটা তো ঠেকাতে পারে নাই, বা তারা যেভাবে নির্বাচনের কথা বলেছিল সেরকম নির্বাচন তারা নিশ্চিত করতে পারে নাই, তারা ওই নির্বাচন সন্তুষ্ট হয় নাই। পৃথিবীর দু একটা দেশ ছাড়া কেউই সন্তুষ্ট হতে পারে নাই। ফলে ওইটা তো পার হয়ে গেছে, এখন নির্বাচন হয়ে গেছে, সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা দায়িত্ব পালন করছে। ফলে বাংলাদেশের সাথে কাজ করতে হলে তো এই সরকারের সাথে কাজ করতে হবে। এইটা এই সরকারের কাছে হার মানার বিষয়ও না, অবস্থান পরিবর্তনও না, বা আওয়ামী লীগের বিপরীত রাজনৈতিক শক্তির পক্ষ নেওয়া না। তারা তাদের জায়গা থেকে তাদের স্বার্থ অনুযায়ী তারা কাজ করে, আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। এবং এই কথাগুলো বলে তারা বুঝাতে চাইবে সবসময় যে তারা বাংলাদেশের খুব বড় বন্ধু, তারা বাংলাদেশের ভালো চায়, নিশ্চয়ই ভালো হয়তো চায়, আমাদেরকে তো অনেকভাবে তারা সহায়তা করে, আমাদের অনেক নির্ভরশীলতা আছে তাদের উপরে, সেগুলো সব ঠিক আছে। কিন্তু আবারও বলছি যে তাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করা। এই অঞ্চলে ভূরাজনীতির যেই বাস্তবতাগুলো আমরা জানি এশিয়া প্যাসিফিক অঞ্চলে, সেটি নিয়ে তারা কাজ করছে এবং তারা কাজ করে যাবে। নির্বাচনের সময় যে তারা এত রকমের চাপতাপ তৈরি করার চেষ্টা করেছিল, তারপরে যে সরে গেল সেটাও আমরা জানি। ভারতের কারণে, ভারতের যে 2+2 দিল্লির বৈঠকের কথা সবাই আমরা জানি, সরে যেতে বাধ্য হচ্ছে। আবার ভারতকে আবার হাতে রাখতে হবে, বন্ধুত্ব রাখতে হবে, ভারতের সাথে কৌশলগত সম্পর্ক তাদের আছে, এই অঞ্চলের জন্য ভারতকে তাদের দরকার, সেই ব্যাপারগুলো আছে। সবকিছু মিলিয়ে যদি বলি, যখন যা প্রয়োজন তখন তারা করছে, এবং সেটা তাদের জাতীয় স্বার্থে, তাদের নীতি বাস্তবায়নের স্বার্থে, নিশ্চয়ই তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে না। যেই কাজটা আমেরিকা করে বা অন্য অনেক দেশই তাদের স্বার্থ বজায় রেখে অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করা, নেগোশিয়েট করা, ডিল করা, বিজনেস করা, চুক্তি করা, ডিপ্লোম্যাটিক রিলেশন চালিয়ে যাওয়া, যা কিছু বলি, সব দেশই, সব সরকারই তার স্বার্থ বজায় রেখে কাজটা করে। এবং একরকমের আপনার কি বলবো, নেগোসিয়েশনের মাধ্যমে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ সমুন্নত রাখা যতটা সম্ভব, জলাঞ্জলি দিয়ে না। যেমনটা আমাদের ভারতের সাথে বাংলাদেশের অনেক বেশি আমরা স্বার্থ জলাঞ্জলি দিই, নানান সময়, নানান ঘটনা, নানান চুক্তি, নানান রকমের তৎপরতার মধ্যে দিয়ে সেটা আমরা দেখেছি। ফলে ওরকমটা নিশ্চয়ই আমেরিকা করার কথা না। ফলে এই যে আমেরিকার অবস্থান নির্বাচনের আগে এবং এখন বা আগামীতে যা হবে, সেগুলো নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো, বিএনপি বা আওয়ামী লীগ বা সরকার বা সরকার বিরোধীরা নানানভাবে ব্যাখ্যা করে থাকেন, এবং তারা তাদের দলীয় অবস্থান থেকে ব্যাখ্যাগুলো করেন। কিন্তু স্যারের মতো যারা একাডেমিশিয়ান বা যারা কূটনীতিক বা আমরা যারা আপনার সংবাদকর্মী আছি, আমরা চেষ্টা করি ওর মধ্যে কি বলবো, রাজনৈতিক প্রভাবের বাইরে একটা বাস্তবতাকে তুলে ধরা এবং বোঝানোর চেষ্টা করে। রাজনৈতিক প্রভাব একটু রয়েছে। হ্যাঁ, আমি শেষ করে আপাতত দেখেন, এই ডোনাল্ড লু আসার আগে আমরা অনেক মজা টজা দেখছি, লু হাওয়া টু হাওয়া এগুলো কথা বলা হয়েছে, কিন্তু এবার একদম সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসছেন। যে কথাগুলো তিনি বলেছেন বা আমরা পত্রিকায় দেখেছি, এর বাইরেও কিছু আলোচনা হয়ে থাকতে পারে, যেগুলো কোনো পক্ষে হয়তো বলবে না, অনেক গভীরে যাওয়া সুযোগ অনেক সময় হয়তো হয় না, সেগুলো আমরা জানতে পারবো না। কিন্তু রোনাল্ডো আসার আগে আমরা আওয়ামী লীগের দ্বিতীয় এই রাজনৈতিক ব্যাখ্যাটা বা বিশ্লেষণটা আমরা একটু পরে শুনবো। আমি একটু স্যারের কাছে জানতে চাই, সেটা হলো যে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে গতকালকে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটা আগের মতোই রয়েছে। তো মার্কিন পররাষ্ট্র দপ্তর এরকম একটা বিবৃতি দিচ্ছে, আবার ডোনাল্ড লু এখানে এসে বলছেন যে তারা এই সরকারের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে চান, আগের মানে পিছনে তারা ফিরতে চান না। এইটা কি একটা বৈপরীত্য কোনো অবস্থান রয়েছে, না এটা একটা স্ট্র্যাটেজিক একটা মানে তার কৌশল হিসেবেই নিয়েছে? দেখুন, এটা কৌশলে তো কোনো সন্দেহ নেই। তারা তো গ্লোবাল বড় ক্যানভাসের খেলার মধ্যে মত্ত আছেন, এবং তাদের যে বার্মা অ্যাক্ট, এটা একটা ডিসাইডিং নিয়ামক বিষয় এই রিজিয়নে। আর খেয়াল করে দেখেন, ব্রিটিশ যে কয়েনেজ সেটা ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমেরিকান কয়েনেজ হচ্ছে সাউথ এশিয়া, এবং এই সাউথ এশিয়া এই কয়েনেজের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা সার্কের নোশনটা ডেভেলপ করতে দেখি, এবং সার্ক তার যে ইনহারেন্ট যে দুর্বলতা, যা কিছু সমস্যা সব বাইল্যাটারালি নিষ্পত্তি হতে হবে, তার ফলে কিন্তু এটা ওর এই ব্র্যাকেটের মধ্যে আটকে গেছে। এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম যে গণচীন ইমার্জ করলো অ্যাজ রিজিওনাল পাওয়ার থেকে গ্লোবাল অ্যাক্টর হিসেবে, এবং ইন্ডিয়াও আপনার রিজিওনাল পাওয়ার হিসেবে আবির্ভূত হলো, ফলে এখানে পাকিস্তান নিউক্লিয়ার হওয়া মাধ্যমে
কোনোভাবে নিজেদের অবস্থানটা টিকিয়ে রেখেছে। যে পরবর্তীতে যখন আমরা দেখলাম যে ভারত বিমান হামলা যখন চালালো পাকিস্তানে, কিন্তু এটি উঠতে পারেনি, পাকিস্তান সেটা ঠেকিয়ে দিয়েছে, আটকে দিয়েছে। তো এই যে ওয়েস্টওয়ার্ড এক্সপানশন, সেখানে এই ধাক্কাটা খাওয়ার পরে এবং যখন আপনার লাদাখের সীমান্ত ঘেঁষে চীনাদের যে মুভমেন্টগুলো, সেগুলো ভারতকে এক ধরনের রেস্ট্রেইন প্রদান করেছে। আর দীর্ঘদিন ধরে চীনের যে ক্লেইম অন ফরমার নেফা, বর্তমানে অরুণাচল প্রভিন্স, যেটাকে তারা সাউদার্ন টিবেট হিসেবে অভিহিত করে থাকে, সেটা তো রয়েই গেছে। তারপরে সিকিম এবং ভুটানের সংলগ্ন সীমান্তে আপনার যে ডোকলাম, সেই জায়গায় পর্যন্ত তাদের যে তৎপরতা, সেটা ভারতকে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে নিরাপত্তা নিয়ে এক ধরনের যেটাকে বলবো সেন্সিটিভিটি আছে, সেটা মাথায় রেখে তারা নিরন্তর ভাবনায় আছে যে চিকেন নেক যেটা, সেইখানে নিজেদের অবস্থান কিভাবে সুদৃঢ় করা যায়। তারা ইতিমধ্যে প্যারাট্রুপার নামে এক ধরনের মহড়া টহরা দিয়েছে। তারপরে আপনার প্রস্তাব মাথায় নিয়ে ঘুরছে যে আমাদের যে পঞ্চগড় জেলার একেবারে শেষ প্রান্তে বাংলা বান্ধা, এই যে ৩-৯ নদী বা হাট ধরে যদি অগ্রসর হন, এই যে জায়গাটা বালজ, এখানটায় একটা করিডোর বের করে নেওয়া যায় কিনা, তেঁতুলিয়া করিডোর, তাহলে তাদের নিরাপত্তা বোধ আরো সংহত হয়। তারপর কিছু কিছু ভিডিও তারা প্রকাশ করেছেন, মানে বেসরকারিভাবে, যে দে হ্যাড দ্য অপরচুনিটি ৭১-এ দ্য ফল অফ দি দেন ইস্ট পাকিস্তান অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ, তারা তো মিত্রবাহিনী হিসেবে আমাদের এই ভূখণ্ডে প্রবেশ করেছেন। ইন এ ওয়ে, তাদের ভাষায়, দে কনকোয়ার্ড দিস টেরিটরি ফ্রম পাকিস্তান। তো ইচ্ছা করলে দে হ্যাড দ্য অপরচুনিটি, তারা কিছু সোয়াপে যেতে পারতেন। এই যে স্ট্র্যাটেজিক যে ডেপথটা নেই চিকেন নেকে, সেটাকে বাড়িয়ে নিতে পারতেন, প্রয়োজনে ল্যান্ড সোয়াপ করতে পারতেন, অথবা নন মুসলিম ডমিনেটেড হিল এরিয়া যেটা সাউথ ইস্টে, সেই জায়গাটা তারা ইচ্ছে করলে নিজেদের কবজায় রেখে দিতে পারতেন, বাংলাদেশকে নাও দিতে পারতেন। এই যে বিষয়গুলো তারা ফোরফ্রন্ট এখন নিয়ে আসছেন, সেই বিষয়গুলো কিন্তু এক ধরনের ফুড ফর থট প্রদান করছে। বা ইসরায়েলি যে মডেলটা, ক্যাম্প ডেভিডের পরে ইজিপ্টের হাতে সোপর্দ করেছে সাইনাই ইসরায়েল, কিন্তু শর্ত দিয়ে দিয়েছে ডিমিলিটারাইজ থাকবে। তো এই তিস্তা নিয়ে যে হইচইটা হচ্ছে, এর আড়ালে কিন্তু আমাদের যে নর্দার্ন শিল্ড বলে পরিচিত আপনার যে খোলাহাটি কিংবা আপনার রংপুর কিংবা সৈয়দপুর যে ক্যান্টনমেন্টগুলো আছে, একটা পর্যায়ে তারা যদি সে ধরনের প্রজেকশন নিয়ে আসে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে, এবং ওভার আর্চিং রোল যেটা মার্কিনিরা প্লে করতে পারে বা করে, সেই বিষয়গুলো কিন্তু তখন ফোরফ্রন্টে চলবে। ইন্দো প্যাসিফিক স্ট্রেইট কাট একটা জিনিস নয়, কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা তারা যে কোনো মূল্যে সেখানে কোনো কম্প্রোমাইজ করবে না, তারা ছাড় দেবে না। এবং সেই চিন্তা কোনো দেশেরই আসলে ছাড় দেওয়ার সুযোগ নেই। জয়শঙ্কর মহোদয় সম্প্রতি একটা একাডেমিক আলোচনায় এই বিষয়টা উল্লেখ করেছেন যে আনফরচুনেট যে এই পার্বত্য এলাকাটা বাংলাদেশের ভাগে পড়েছে, এটা ভারতের ভাগে পড়লে ভারতের নিরাপত্তা এতটা ভালনারেবল থাকতো না, চিকেন নেকের একটা বিকল্প রুট তারা বের করে ফেলতে পারতো এখান থেকে। এখানে আরেকটা বিষয় স্যার, একাডেমিক ভাবে যদি আমি আলোচনা করি, যেমন বাইডেন প্রশাসন আসার পরে তো তারা বলছিলেন যে আমরা আসলে বাংলাদেশকে ভারতের চোখে আর দেখবো না, আমরা আমাদের চোখে দেখব। তারপরে নির্বাচনের আগে 2+2 যে মিটিং এর কথাটা বললেন, সেটা তো আসলে ভারতের চোখেই তারা দেখতে বাধ্য হলো। এরপরে কিন্তু একটা প্রশ্ন অনেকের ভিতরে রয়েছে যে এই মধ্য এশিয়ায় কি মার্কিন নীতিটা কি, আধিপত্যটা কি কমে যাচ্ছে কিনা? কারণ আমরা রাজনৈতিকভাবেও যে বক্তব্যটা এখন দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যাচ্ছে অথবা সমালোচনা করছি, এই সমালোচনা কিন্তু 10 বছর বা 15 বছর আগে রাজনৈতিকভাবে হতো না। এখন ধরুন আসলে রণনীতি রণকৌশলের বিষয়। এখন ভারত রাষ্ট্র হিসেবে অনেক বেশি হার্ড স্টেট বলবো, তারা তো দিল্লিতে অ্যালাউ করেছেন একটা এনজিও স্ট্যাবলিশ করতে, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন। তার প্রিএমবেলে পরিষ্কার বলা আছে তারা 47 পূর্ব ভারত দেখতে চান, অর্থাৎ হোয়াট ইজ নাও নোন অ্যাজ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ
তারা কামনা করেন এই দুটো রাষ্ট্র ভারতের সঙ্গে পুনরায়, মানে ভিয়েতনাম যদি এক হতে পারে, কোরিয়ার ওই আলোচনা যদি চলতে পারে, জার্মানি যদি এক হতে পারে, ওয়াই নট, মানে এরকম একটা প্রপোজিশন নিয়ে তারা কিন্তু কাজ করছেন। এবং ভারতের মতো দেশে একটা এনজিও দিল্লির মতো জায়গায় এস্টাবলিশ করে সেটা অপারেট করতে পারাটা একদম চারটিখানি কথা নয়। আশরাফ ভাই, এই যে আপনি একটু আগে বলছিলেন যে এইটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য বা অবস্থানটা, স্পেশালি আওয়ামী লীগেরও মানে বক্তব্য যদি আমি দেখি যে রাজনৈতিকভাবে তারা একটা বক্তব্য দিচ্ছে, আবার মন্ত্রীরা কিন্তু পরিশীলিতভাবে কথা বলছে এবং বৈঠকের যে এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো তারা পরিষ্কার করছে, কিন্তু রাজনৈতিকভাবে যে বক্তব্যটা দেয়া হচ্ছে এটা কি শুধুমাত্র রাজনৈতিক কারণে? না, নিশ্চয়ই। ধরেন এই ডোনাল্ডুর আগমনের আগে, আসার আগের দিন আমরা জনাব ওবায়দুল কাদের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে উনি একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, উনার এত পাত্তা দেওয়ার কি আছে, মানে খুবই তাচ্ছিল্য সুরে কথাটা বলেছেন। এবং নানান রকমের জল্পনা কল্পনা আছে না, র্যাবের উপর স্যাংশন, তারপরে ইত্যাদি ইত্যাদি, আরো নতুন স্যাংশন ইত্যাদি, এগুলো তো অনেক দিনের আলোচনা। উনি বলছে এই ভিসা নীতি, স্যাংশন, এগুলোই আমরা পাত্তা দিই না। তার মানে হচ্ছে যে ডোনাল্ডোর এই ভিজিট বা আমেরিকাকে বা শুধু জনাব ওবায়দুল কাদের কেন, আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে মানে আমেরিকা সম্পর্কে রাজনৈতিক যে বক্তব্যগুলো, এগুলো অফিসিয়াল যে পজিশন গভর্নমেন্ট, তার সাথে মেলে না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য আর আনুষ্ঠানিক বৈঠক বা ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা তো একরকম না। কিন্তু আপনি আমেরিকার মতো একটা দেশকে সমালোচনা করার বহুবিধ কারণ আছে, অসংখ্য বিষয় আছে। এই মুহূর্তে তো বটেই, বিশেষ করে আপনার এই হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে সারা বিশ্বে আমেরিকার যে সমালোচনা, আমেরিকার ভেতরেই যত রকমের সমালোচনা, এর কোনো শেষ নাই। আর আমেরিকার যে দ্বিচারিতা, দ্বিমুখী নীতি, খুব খারাপভাবে বললে ভণ্ডামি, তারা সারা বিশ্বে কি ভূমিকা পালন করে, কোন অঞ্চলে কোন দেশে তারা কি করেছে, এগুলো নিয়ে বলতে গেলে যে আমেরিকার সমালোচনার দোষে কোনো শেষ নাই। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বক্তব্যগুলো আমেরিকাকে নিয়ে অনেক ক্ষেত্রে আমি বলবো যে সেটা রুচিশীলতাটাকেও ছাড়িয়ে যায়। আপনি একটা দেশ সম্পর্কে বলছেন, হ্যাঁ, এখন দেশের দোষ থাকলে আপনি বলবেন, ভারতকে নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু সেগুলো যদি তথ্য যুক্তি ভিত্তিক না হয়ে শুধুই আপনার মন্তব্য নির্ভর হয়, তখন সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়া হয় যে আমেরিকা নির্বাচনের আগে এই সরকারকে বা এই শাসক দলকে অনেক কিছু করাতে চেয়েছিল, তারা নির্বাচনের ব্যাপারে একটা ভূমিকা রাখতে চেয়েছিল, এবং রাজনৈতিক বক্তব্যটা হচ্ছে এরকম যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে, বিএনপির পক্ষে কাজ করেছে। এখন তারা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছে, বিএনপিও একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছে, আরো অনেক দল আছে তারা সুষ্ঠু নির্বাচন চেয়েছে, দেশের বহু মানুষ, শ্রেণী পেশার মানুষ সুষ্ঠু নির্বাচন চেয়েছে, এখনো চায়। এবং আমাদের যে পরপর 3টি নির্বাচন সুষ্ঠু হয় নাই, পূর্ণাঙ্গ হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, মানসম্মত হয় নাই, কাঙ্ক্ষিত হয় নাই, আপনার গণতন্ত্রের যে উদ্দেশ্য সেটা পূরণ হয় নাই, এগুলো কে না জানে। কিন্তু রাজনৈতিক বক্তব্য আমরা যখন শুনি, এক পক্ষ বলবে এটা বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে, খুবই হাস্যকর বক্তব্য। আরেক পক্ষ বলবে এটা কোনো নির্বাচনীয় হয় নাই, মানুষ ভোট দিতে যায় না, মানে কুকুর বিড়াল গেছে, এটাও আবার খুবই হাস্যকর। ফলে এই যে এক্সট্রিম বক্তব্য, একদম মানে চূড়ান্ত পর্যায়ের অবস্থান থেকে যে বক্তব্যগুলো, এগুলো মানুষ বোঝে, হয়তো এগুলো থেকে একরকমের মজা পায়, তর্কাতর্কি হয়, গণমাধ্যমের কাভারেজ হয়, আলোচনার বিষয়বস্তু হয়। কিন্তু আমি বলছি যে আমেরিকার যে অবস্থানটা নির্বাচনের আগে ছিল, আমেরিকা কেন আমাদের দেশে এসে আপনার হস্তক্ষেপ করবে? নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবই তো আমাদের। আমরা আমাদের জিনিস দেখব, আমাদের জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে, জনগণের সমর্থন নিয়ে সরকার, রাজনৈতিক দল কাজ করবে। এখানে আমেরিকা এসে নাক গলাবে কেন? প্রশ্ন তখন উঠেছিল, এখন উঠতে পারে, ভবিষ্যতে হয়তো উঠবে। তাহলে আমেরিকা যে নাক গলিয়েছিল, সেটার কারণটা কি ছিল? কারণটা ছিল তার একটা ভালো নির্বাচন চেয়েছিল। এখন ভালো নির্বাচনের জন্য যদি নাক গলায়, এটাকে আপনি খারাপ বলবেন, নাকি খারাপ নির্বাচনের জন্য আমার পাশের দেশের দেশটি যে নাক গলায় সেটাকে আপনি খারাপ বলবেন? ফলে এই নাক গলানোই উচিত না। সেটা ভারত না, আমেরিকা না, চায়না না, রাশিয়া না, ইউরোপিয়ান ইউনিয়ন না, কেউই না। আর নাক গলা যখন গলায়, সেটা কি উদ্দেশ্যে গলাচ্ছে,
কোন দাবিতে, কোন পরামর্শে, কোন চাওয়া থেকে, সেই চাওয়াটা যদি আমাদের দেশের পক্ষে হয়, সেই নাক গলানোকে আমি মানতে রাজি আছি। আর নাক গলানোর সুযোগ তারা কেন পায়, সেটা ভারত বলেন, আমেরিকা বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর কারণে। কারণ আমাদের এই আওয়ামী লীগ, বিএনপি, তারা নাক গলানোর সুযোগ করে দেয়, নাক গলানোর পরিস্থিতি তৈরি করে, নাক গলানোর জন্য আমন্ত্রণ জানায়, এবং সেই নাক গলানোর সুবিধাটা তারা নিতে চায়। সেটা সরকারি থাকলে একরকম, বিরোধী দল থাকলে একরকম। ফলে যতক্ষণ বড় দেশ নাক গলানোর জন্য একটা অপরচুনিটি পায়, স্যারের কাছে যে আমি একটা ব্যাখ্যা জানি, শুধুমাত্র রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে নাকটা গলানোর সুযোগ পায়। দেখুন, শুধু তাই নয়, জনগণের যে মেন্টাল ফ্রেমওয়ার্ক এবং স্টেট, সেটাও আরেকটা কারণ। সাধারণভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশে মানুষ ক্রিটিক্যাল মাসে এখন পর্যন্ত রূপান্তরিত হয়নি। ফলে তাদেরকে আমাদের রাজনীতিবিদেরা যেই রেটরিক উপহার দেন, সেটাতে তারা এনগলভ হয়ে থাকেন, বোধ হয়ে থাকেন, এবং রাজনীতিটা ধরেই নেন এই ধরনের আপ্তবাক্য উচ্চারণ করলে তারা খুশি থাকবেন, বুঝবেনে থাকবেন। এই প্রেমিসগুলো কিন্তু কাজ করে। এই বক্তব্যগুলা কি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা, আমি এই প্রশ্নটা উত্থাপন করছি। একটু বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষণ এবং চেয়ারম্যান জানিফ হক, এবং জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24। স্যার, বিরতির আগে আমি জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলের নেতারা যে বক্তব্যটা দেয়, এই বক্তব্যগুলো কি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলে কিনা, বা বিদেশিরা কি এই বক্তব্যগুলো আমলে নেয় কিনা? ডিপেন্ড করে কে বলছেন। এখন ব্রিটেনে হাইট পার্কের মতো জায়গায় যে কেউ যা কিছু ইচ্ছা বলতে পারেন, এই লিবার্টি লাইসেন্স দেয়া আছে। আমাদের এখানেও আমরা একটা মুক্তাঙ্গন একসময় চালু করেছিলাম, এটা অবশ্য এখন অতীত স্মৃতির অংশ। তো এই ধরনের মানে কে বলছেন, এখন ধরুন যিনি সরকার প্রধান, তার বক্তব্যকে একরকমভাবে গ্রহণ করা হয়, পরবর্তী ধাপগুলোতে যারা থাকেন তাদের বিষয়গুলোকে হাইট পার্কের যে স্ট্যাটাস, চিন্তা ভাবনার বা বক্তব্যের, সেইভাবেই। কিন্তু স্যার, প্রধানমন্ত্রী তো সবচেয়ে বেশি কড়া কথা বলেছেন। ফাইন, আমি সেজন্যই বলছি যে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী, এই ধরনের প্রধানমন্ত্রী ভবিষ্যতে কখনো কেউ আসবেন বলে আমার মনে হয় না। কারণ তিনি জাতির পিতার কন্যা। সবার কিন্তু জাতির পিতার কন্যা হওয়ার সুযোগ থাকবে না বা নেই, ওই অর্থে আমি বলছি। তো ফলে তারও কিন্তু নিজস্ব একটা ঢং আছে কথা বলবার, সেটা মার্কিনরা খুব ভালো করে জানেন। আর ওই যে আপনার ইন বিটুইন লাইন্স আসলে কি, এবং পার্সোনাল টাচ, সেলফি তোলার মতো বিষয় থেকে শুরু করে আবার পরবর্তীতে ফর্মালি যে বক্তব্য, এই বিষয়গুলির মধ্যে নানান রকম হায়াটাস আছে। সুতরাং যার যা বোঝার তারা সেটা বুঝে নেন, সেই বিষয়টাও কিন্তু ভুলে গেলে চলবে না। আর বাংলাদেশের যে বাস্তবতা, এখানে প্রতিবেশী রাষ্ট্র ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক বাংলাদেশের জন্য, এবং সেই দৃষ্টিতে, সেই চশমা দিয়ে মার্কিনরা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বিবেচনা করে অভ্যস্ত। যদিও অফিসিয়ালি তারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে, বাট সেই লিগেসি কিন্তু এখনো বহমান, বিদ্যমান। এবং যতদিন পর্যন্ত মার্কিনদের সঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক এই রিলেশনশিপটা থাকবে, সঙ্গে অন টপ অফ দ্যাট ইসরায়েলের সঙ্গে ভারতের যতদিন এই স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, ততদিন পর্যন্ত এই নিগড়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আশরাফ ভাই, বিএনপি এর আগের বার ডোনাল্ড সফর নিয়ে যেরকম একটা বিএনপির ভিতরে উত্তাপ তৈরি হয়েছিল, এবার দেখলাম একেবারেই নিরুত্তাপ। তারা এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে এবার দেখছে না। তো অনেকেই বলে যে আন্দোলনের সময় আমেরিকার প্ররোচনায় হোক বা তাদের কথাবার্তা নিয়ে হোক, আন্দোলনটাকে এগিয়ে নিয়েছিল, বাট পরবর্তীতে অনেকেরই অভিযোগ যে মইটা সরিয়ে নিয়েছে। না, বিষয়টা কি, এগুলো সবই কিন্তু আমাদের ধারণাপ্রসূত ব্যাপার। বিএনপির সাথে আমেরিকার কর্মকর্তাদের, আমাদের রাষ্ট্রদূত পিটার হাস সহ যারা যারা এসছেন স্টেট ডিপার্টমেন্ট থেকে, সবার যে আলাপ আলোচনা বৈঠকগুলো হয়েছে, তার সকল তথ্য, সকল আলোচনাকে আমরা জানি না, যতটুকু তারা বললে ততটুকু জানি। এখন তারা একটা ভরসা পেয়েছিল, আমি যেটুকু বুঝি,
তারা একটা ভরসা পেয়েছিল যে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, পরপর নির্বাচনে তারা প্রতারিত হয়েছে এবং সেই নির্বাচনগুলোর অনেক ত্রুটি দুর্বলতা প্রশ্ন ইত্যাদি সেগুলো আছে। ফলে আমেরিকার চাপে, আমেরিকা যেহেতু অনেক বড় দেশ, প্রভাবশালী দেশ, বাংলাদেশের উপর প্রভাব আছে, বাংলাদেশের অনেক দিক থেকে আমেরিকার উপর নির্ভরশীলতা আছে, আর আন্তর্জাতিকভাবে আমেরিকার শক্তি প্রভাব সেগুলো তো আছেই। ফলে আমেরিকার চাপে যদি সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে তাহলে তারা তাদের নির্বাচনী পরীক্ষাটা দিতে পারবে এবং তার মধ্য দিয়ে একটা জনমত যাচাই হবে। এবং আমরা জানি যে কোনো একটি সরকার 5 বছর মেয়াদে থাকার পরই যত ভালো কাজই করুক না কেন অনেক খারাপ কাজও করে, এবং জনগণ এই যে এন্টি ইনকামবেন্সি যেই রিয়ালিটিটা আছে সেটার একটা ব্যাপার থাকে। তাছাড়া এই সরকার যেহেতু টানা 3 মেয়াদে গিয়ে 4র্থ মেয়াদে এসছে, বা এই নির্বাচনের আগে 3 মেয়াদে ছিল, ফলে নেতিবাচকের সংখ্যা অনেক বেড়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক রকমের নেতিবাচক ভূমিকা যেগুলো আগে কখনো ছিল না, বা থাকলেও এত মাত্রা ছিল না, সেসব কারণে জনমতের একটা প্রতিফলন ঘটতে পারে সেই বিশ্বাস থেকে বিএনপি তাদের চেয়েছিল। এখন যখন তারা কোনোভাবেই আমেরিকার এই চাওয়াটার বাস্তবায়ন দেখতে পেল না, তাদের মধ্যে একটা হতাশা হয়েছে এবং আমরা অনেকের মুখে শুনেছি যে আমেরিকা বেইমানি করেছে, হ্যান ত্যান ইত্যাদি। আমেরিকা তো বলে নাই যে বিএনপিকে ক্ষমতা নেবে, আমেরিকা বলে নাই যে আমেরিকা ক্ষমতা থেকে সরাবে, আমেরিকা বলেছে একটা সুষ্ঠু নির্বাচন। এই সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি, কিভাবে হতে পারে, এগুলো বিস্তারিত আলোচনা অনেক হয়েছে। তো সেই সুষ্ঠু নির্বাচনের পেছনের কাহিনী আমি শুরুতে বলেছি, কিন্তু আওয়ামী লীগ তখন খুব শত্রুপক্ষ জ্ঞান করেছে, অন্তত প্রকাশ্যে যে মন্তব্য বক্তব্যগুলো আমরা দেখেছি আমেরিকা সম্পর্কে। কিন্তু আমেরিকা যতটা সোচ্চার, ইউরোপীয় ইউনিয়ন যতটা সোচ্চার ছিল এবং তারা যত বেশি এক্সপোজড এবং এক্সপ্রেসড ছিল, সে তুলনায় কিন্তু চায়না, রাশিয়া, ইন্ডিয়া, যে 3 দেশকে দায়ী করা হয় এরকম একটি বাজে নির্বাচনের মাধ্যমে বারবার একই দল একই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, ওই রাজনৈতিক যে বক্তব্যটি, তার ক্ষেত্রে যে 3 দেশ, তার মুখ্য ভূমিকা হচ্ছে ইন্ডিয়ার। সেই ইন্ডিয়া কিন্তু এত হাউকাউ করে নাই, এত কথা বলে নাই, যা করার গোপনে তলে তলে করেছে, এবং সেটা ওবায়দুল কাদের সাহেবের মুখের কথাই আমরা শুনেছি। এবং এই নির্বাচনটা করতে পারা তাদের মতো করে, যেমন করে আওয়ামী লীগ করেছে আগের 2টো নির্বাচন, সেই ক্ষেত্রে ভারতের যে একটা বড় ভূমিকা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 2+2 মিটিং। আমেরিকা সরে যেতে বাধ্য হলো। আর আওয়ামী লীগের যত বক্তব্য আমরা শুনেছি, বিশেষ করে জনাব ওবায়দুল কাদেরের, বিশেষ করে জনাব হাসান মাহমুদের, তাতে করে ওই বক্তব্যগুলোই প্রমাণ করে যে ইন্ডিয়ার কারণে তারা এরকম আরেকটি নির্বাচন করতে পেরেছে। ফলে এই ইন্ডিয়া কিন্তু এত কথা বলে নাই, আমেরিকার মতো এত দৌড়ঝাঁপ করে নাই, যা করার অল্প স্বল্প সময় মতো, জায়গা মতো একদম হিট করে তাদের কাজ তারা করে ফেলেছে। কিন্তু আপনি যে হস্তক্ষেপের কথা বলছিলেন এর আগের বার, হস্তক্ষেপ বলছিলাম যে কাম্য না, রাজনৈতিক দলগুলোর কারণে এটা হয়, আমরা সেই সুযোগ তৈরি করে দিই, তারা বিভক্ত, এবং সেই বিভক্তির সুযোগ নিয়ে বিভিন্ন দেশ এই হস্তক্ষেপটা করে, তাদের স্বার্থ তারা বাগিয়ে নেয়। এখন যেই দেশটা আমাকে অনেকভাবে সহায়তা করে তার হস্তক্ষেপ, এবং সেই হস্তক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ভালো, সেটাকে আমি মানবো, নাকি যে দেশ আমাকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে এবং সে গোপনে এত বেশি মাত্রার হস্তক্ষেপ করে, যেটা আমার জাতীয় স্বার্থের জন্য খারাপ, আমার গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, আমার শাসন ব্যবস্থার জন্য, আমার রাজনীতির জন্য, আমার দেশের মানুষের স্বার্থের জন্য খারাপ, নাকি আমি সেটাকে বেশি বিরোধিতা করব। ফলে ইন্ডিয়ার হস্তক্ষেপ আর আমেরিকার হস্তক্ষেপ, বা ইউরোপিয়ান ইউনিয়নের হস্তক্ষেপ, বা ব্রিটেনের হস্তক্ষেপ, বা রাশিয়া বা চায়নার হস্তক্ষেপ, যেমন চায়না ভূমিকা বাংলাদেশে, চায়নার প্রভাব বাংলাদেশে যত বাড়বে, আমেরিকা এবং ইন্ডিয়া তত বেশি উদ্বিগ্ন হবে। এবং আমেরিকা ইন্ডিয়ার নানাবিধ বিরোধ বা মতভেদের পরেও কিন্তু তাদের মূল ঐক্যটা কিন্তু চায়না ঠেকাও। ফলে 2 পক্ষেরই কমন শত্রু হচ্ছে চায়না, সেভাবে তারা এটাকে চিন্তা করে। চায়না বাংলাদেশকে অনেকভাবে সহায়তা করছে, ঋণ দিয়ে, প্রকল্প দিয়ে, অর্থনৈতিক সহযোগিতা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। ফলে আপনি কাউকে উপকার করে যদি তার উপরে একটু সামান্য অন্যায় করেন বা হস্তক্ষেপ করেন, সেই অপরাধটা, আর আপনি উপকার তো না, প্রতিনিয়ত অপকার করেন, তারপরে আবার তার উপরে হস্তক্ষেপ মাতবরি করেন, সেই অপরাধটা এক না। স্যার, একটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই। সেটা নির্বাচনের আগে আপনি বিভিন্ন টক শোতে নানান প্রেডিকশন করেছিলেন যে এটা হতে পারে, ওটা হতে পারে, এবং আপনি যুক্তিতে বলেছিলেন। পরবর্তীতে কি স্যার এই বিষয়গুলো যে হলো না, এটা না হওয়ার কারণটা কি? কারণ আপনি বলেছিলেন স্যাংশন আসতে পারে, সবকিছু আপনার প্রেডিকশনটা ছিল। এটার মূল বিষয় যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, ভারতের জাতীয় নিরাপত্তা।
এটা কম্প্রোমাইজেবল নয়, মার্কিনীদের কাছেও নয়, ইসরায়েলের কাছেও নয়। এবং এই কন্টিনেন্ট মানে এশিয়া 21st সেঞ্চুরিতে সবচাইতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট কন্টিনেন্ট হিসেবে ইমার্জ করেছে। আপনার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সম্পন্ন দেশ চীন, ভারত, পাকিস্তান, নর্থ কোরিয়া, ইসরায়েল, ইরান অন দ্য ভার্জ অলমোস্ট বলা যায়, এবং সেই সঙ্গে রাশিয়ান ফেডারেশন তো আছেই। তো ফলে সবচাইতে ভোলেটাইল, সবচাইতে সেন্সিটিভ রিজনে পরিণত হয়েছে। সাউথ চায়না সিতে আপনার মার্কিনী নেভাল ব্লকেডের মুখে অবস্থান করছে চীনের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। আবার একদম স্ট্রিং অফ পার্লস এবং সেই সঙ্গে এর কাউন্টার কিছু, সব কিছু মিলিয়ে এমন একটি অবস্থা বিরাজ করছে যা খুবই অস্থিতিশীল বলা যায়। ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক যে আন্ডারস্ট্যান্ডিং এবং সম্পর্ক ইরানের সঙ্গে, সেইটা একটা অ্যানাথেমা হিসেবে কিন্তু কাজ করছে। চাহাবার বন্দর ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া, সেটা মার্কিনরা একেবারেই পছন্দ করছে না। এর আগে নিশ্চয়ই আমাদের ডোমেস্টিক রাজনীতির ইস্যুটা চলে এসেছিল। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা, দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছিলেন যে আমি কোনো অবস্থায় আমাদের দেশের গ্যাস বিক্রি করব না। এই যে কথাটা, এটার সূত্র কিন্তু মার্কিনদের কাছ থেকে। মার্কিনিরা চাচ্ছিল ভারত তার যে গ্যাস ডিপেন্ডেন্স অন ইরান সেটা কমিয়ে ফেলুক, এবং সেই বিকল্প হিসেবে বাংলাদেশ তার গ্যাস এক্সপোর্ট করুক ইন্ডিয়া। তো সেটা আমাদের এখানে ওয়ার্কআউট করেনি। এখন ইরানের সঙ্গে যে সম্পর্কটা, এর কস্ট হিসেবে আপনার মার্কিনিরা ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের, এই যে স্যাংশন, সেই আরোপের হুমকি কিন্তু দিয়ে রেখেছে প্রচ্ছন্নভাবে। এখন সবকিছু নির্ভর করবে অনেকাংশে আপনার লেভেন্টে পরিস্থিতিতে কি দাঁড়াচ্ছে। ইসরায়েল এখন যে অবস্থায় আছে, তারা নতুন কি রূপ পরিগ্রহ করে, এবং যে লার্জার প্ল্যানটা ফ্রম রিভার টু রিভার, নাইল থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত বা দজলা ফোরাত পর্যন্ত এই অঞ্চল জুড়ে গ্রেটার ইসরায়েল তৈরির যে সম্ভাবনা বা স্কিম যেটা নিয়ে তারা আগাচ্ছে, বা এই যে আমি যেটা বললাম লার্জার ইন্ডিয়া তৈরির যে স্কিম, সেই হিন্দুকুশ মাউন্টেন থেকে শুরু করে আপনার আরাকান পর্যন্ত বা আপনার এই রাখাইন প্রভিন্স পর্যন্ত পুরো এলাকা নিয়ে, সেই বিষয়গুলো কিন্তু লার্জার বিগ গেমের অংশ। বিগ গেম। আপনি বলছিলেন যে ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা, তো ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তার সাথে আমাদের এখানে একটা ভালো নির্বাচনের সম্পর্কটা আসলে অবশ্যই আছে। এখন ধরুন ভারত বৈরী আপনার যারা ভারত বিরোধিতা করেন, আউট ইন্ডিয়া মুভমেন্ট করেন, এই ধরনের শক্তি যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়া সিম্পলি কান্ট অ্যাফোর্ড টু। বিএনপি কি এই নির্বাচনের পরে ভারত বিরোধী কিছু বক্তব্য দিচ্ছে, বা ভারতীয় পণ্য বর্জনের? নির্বাচনের আগে কি তারা ভারত বিরোধী কোনো বক্তব্য দিয়েছিল? বলার দরকার নেই তো। হোয়াট ডু ইউ ডু দ্যাট ম্যাটার্স। সেই 10 ট্রাক অস্ত্রের বিষয়টা কিন্তু রিয়ালিটি। আপনি এটাকে কিভাবে উড়িয়ে দেবেন? তার আগে 4 ট্রাক অস্ত্র চৌফলডন্ডিতে ধরা পড়েছিল, মানে একটার পরে আরেকটা। আপনি ইগনোরেবল কোনো আইটেম তো নয়। আশা ভাই, এখন রাজনৈতিক যে পরিস্থিতিটা রয়েছে, নির্বাচনের পরে বিএনপি, আওয়ামী লীগ দুই দলের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, রাজনীতির ভবিষ্যৎটা আসলে আপনি কি দেখেন, কোন দিকে যাচ্ছে? অনেক বড় প্রশ্ন। তার আগে আমি একটু ওই যে স্যার যে বিষয় আলোচনা করছিলেন যে ভারতের জাতীয় নিরাপত্তা, প্রত্যেকটা দেশেরই জাতীয় নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ। ভারতের কাছে ভারতের জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ হবে। এখন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ভারত অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। বা আমেরিকা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ভারতকে একেবারে তোষণ করবে, তারও তো কোনো যুক্তি নাই। এখন ভারতের জাতীয় নিরাপত্তা যেমন ভারতের কাছে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। এখন ভারতের কারণে যদি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, বা তার অন্য কোনো প্রতিবেশীর সাথে এরকম সমস্যা তৈরি হয়, সেটা তো তখন ভারতের জাতীয় নিরাপত্তার অজুহাত দিয়ে আপনি এটাকে জায়েজ করতে পারবেন না। আপনি বলেন, স্যার বলছিলেন যে ভারত এই অঞ্চলের রিজিওনাল শক্তি। রিজিওনাল শক্তি, আপনি বড় দেশ, জনসংখ্যা বেশি, তার পারমাণবিক শক্তি আছে, আরো অনেক প্রভাব আছে সারা বিশ্বে, হ্যান ত্যান। কিন্তু মানে আঞ্চলিক শক্তি বা আন্তর্জাতিক শক্তি হওয়ার জন্য অনেক বৈশিষ্ট্য লাগে, লিডারশিপ হওয়ার জন্য অনেক বৈশিষ্ট্য লাগে, অনেক গুণ লাগে। ভারতের কি তার একটাও আছে? ভারতের
একটা প্রতিবেশীর সাথে কি তার সুসম্পর্ক আছে? বাংলাদেশের সাথে আছে। আমি সেখানে আসছি। পাকিস্তান চায়না তো আজীবনের শত্রু। ছোট ছোট দেশ যেগুলোর সাথে একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, একটা দেশের সাথে কি তার ভালো সম্পর্ক আছে? সব দেশ তাকে আউট করেছে, শুধুমাত্র বাংলাদেশের সাথে আছে। এবং আমাদের সরকার বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভাই, বন্ধুত্ব মানে কি? এখন ধরেন ওই শব্দটা বললে আপনি বলবেন এটা তো মানে বিএনপির ভাষা বা এটা হচ্ছে রাজনৈতিক ভাষা, যে আমরা প্রধানত অনুগত দাস, কৃতদাস, আমরা কি বলবো সেবা দাস, যাই বলেন না কেন, এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, খুবই অসম একটা সম্পর্ক। ভারত বড় দেশ, আমরা ছোট দেশ বলে সম সম্পর্ক হবে না তা না, সমমর্যাদার সম্পর্ক। দুটো স্বাধীন সার্বভৌম দেশ, দু দেশের স্বার্থ, মর্যাদা, সম্মানবোধ, যা কিছু বলেন, এগুলো সমানে সমান থাকা দরকার। সেগুলো তো নাই, অনেক বেশ কম। এবং আমরা ভারত তোষণ করতে করতে এমন অবস্থায় গেছি যে আমরা ভারতের কোনো একটা অপরাধ বা দোষ বা ত্রুটি নিয়ে যখন নাগরিক সমাজ কথা বলে বা রাজনৈতিক মহল কথা বলে, তখন সরকার ভারতের হয়ে জবাব দেয়, ভারতকে ডিফেন্ড করে। আমি এক উদাহরণ দিই আপনাকে। এই ধরেন সীমান্তে দুদিন পর পর মানুষ মারছে, সেই ঘটনাগুলোর ব্যাপারে বিএসএফ এর একটা ভার্সন আছে, বিএসএফ তার মতো করে বলে, এবং সেগুলো মিথ্যাচার। আমাদের সরকার এই ভারতের ভার্সনটাকে তুলে ধরে এবং তার অর্থ দাঁড়ায় যে ওরা মারছে, ঠিক কাজ করছে, আমাদের লোকেরই দোষ। এই যদি অবস্থান হয়, তাহলে আপনি কোথায় সমতা, কোথায় মর্যাদা, কোথায় বন্ধুত্ব দেখবেন? বন্ধুত্বের কোনো বাড়া নাই। গত 10-15 বছরের অসংখ্য ঘটনা দিয়ে আপনাকে আমি বলতে পারবো, আপনিও জানেন এগুলো, এখানে কোনো বন্ধুত্ব না। আসলে এটা একটা মানে দাসমনিপ সম্পর্কের মতো হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে আমার কথা। আর ভারত যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যেটা স্যার বললেন যে অলরেডি একটা এনজিও খোলা হয়েছে, এবং আমরা জানি যে আপনার এই যে তাদের পার্লামেন্ট ভবনে সেরকম মানচিত্র লাগানো হয়েছে, এবং বিজেপির মতো উগ্র আপনার রাজনৈতিক দল তারা সেই কথাগুলো বলে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে। প্রথম কথা হচ্ছে কি, আপনি ইতিহাসে গেলে অখণ্ড ভারত বলতে কিছু পাবেন না। এই ভারতবর্ষের ইতিহাস, এর যত অঞ্চল, যত দেশ এখন বিভক্ত হয়েছে, অখণ্ড ভারত বলতে কিছু নাই। অখণ্ড ভারত বলতে কোনো সময় এরকমটা ছিল না। যাই হোক, তো তারা তাদের অখণ্ড ভারতের নামে অন্যান্য দেশ দখল করবে, সেটা তারা প্রকাশ্যে রাজনীতিতেও বলছে। তারা এর জন্য উদ্যোগ নিয়েছে, তারা মানচিত্র করেছে, বাংলাদেশকে তাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। আমরা এটা নিয়ে কোনো কথা বলি না। মানে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের সরকার এগুলো নিয়ে কোনো কথা বলে না। এবং আমার সময় একেবারে শেষ, হয়তো আলোচনাটা আর একটু বাড়াতে পারলে ভালোই লাগতো। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।